মধ্যে পড়ে আছে 10টা লাশ। লাশগুলোর শরীর থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এদেরকে গুলি করা হয়েছে। মেঝেটা পুরো লাল রক্ত দিয়ে ভিজে গেছে। চারপাশের দেওয়ালে একদম রক্তের দাগের ছিটাছিটি। লাশগুলোর থেকে কিছুটা দূরে রাগে দাঁড়িয়ে ফুঁসছে ব্ল্যাক স্মিথ গ্যাংয়ের লিডার মিস্টার লে। কার এত বড় সাহস আমার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়েছে? সে কি জানে না আমি কে? কোন সাহসে আমার সাথে লাগতে আসে? মিস্টার লের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো ভয় মাথা নিচু করে রেখেছে। ওদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একটু আগে ওদের চোখের সামনে নিজেদের গ্যাংয়ের কিছু লোকদের বসের হাতে খুন হওয়া দেখেছে ওরা। কারণ ওরা বলেছে ওরা জাংকুককে মারতে পারলেও জাংকুকের প্রিয়সীকে মারতে পারেনি। মানে জাংকুকের গার্লফ্রেন্ড এখনো বেঁচে আছে। ব্যাস এতটুকু কথা শুনেই মিস্টার লে একসাথে 10 জনকে গুলি করে মেরেছে। কারণ জাংকুককে যারা মারতে গিয়েছিল তারা ওই 10 জনের মধ্যে কিছু ছেলে ছিল। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এই মুহূর্তে কিছু বলতে চাইছে না। ওরা জানে যে ওরা কিছু বললেই নির্ঘাত ওদের বস এখন ওদেরও মৃত্যুদণ্ড দেবে। কি হলো? সবাই চুপ করে আছিস কেন? বল, আমার গোডাউনগুলোতে কে আগুন লাগিয়েছে? 2 দিন হয়ে গেল, এখনো তোরা এই সামান্য একটা ইনফরমেশন বের করতে পারলি না? জানিস, সব মিলিয়ে পুরো 3.5 কোটি টাকা ড্রাগস ছিল, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার এতগুলো টাকা জলে চলে গেছে। কার এত বড় সাহস আমার সাথে লাগতে আসে? এতদিন তো জাংকুক ছিল, এখনো ওকেও পথ থেকে সরিয়ে দিয়েছি, তো এখন আবার এই নতুন শত্রুর কোথা থেকে উদয় হলো? মিস্টার লের কথা শেষ হতে পাশের থেকে ওনার অ্যাসিস্ট্যান্ট জেইয়ং এগিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, বস, আমি কিছু বলতে চাই। তো এখনো চুপ করে আছেন কেন? আপনাকে কি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে? না মানে বস, আসলে এই সব আসলে, নকলে, না মানে, মানে বাদ দিয়ে যেটা বলতে চাইছিস সেটা ক্লিয়ার করে বল, না হলে তোর অবস্থাও এদের মতো করতে আমার শুধু 1 সেকেন্ড লাগবে। আসলে বস, আমার মনে হয় এগুলো জাংকুকের ভাইদের কাজ। ওরা কিন্তু জাংকুকের থেকে কম না, অথবা জাংকুকের ফ্রেন্ড বুগাম ও কিন্তু কম না। ও কিন্তু খুব ঠান্ডা মাথার লোক। আর তাছাড়া সুগা যে হোক ইউনো, ওদেরকেও কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। আর তাছাড়া বস, আর একটা বিষয় সন্দেহ হয়। এতটুক বলে জেইয়ং চুপ হয়ে গেল। আরো কিছু একটা বলতেই যাবে, কিন্তু মিস্টার লের ভয়ের কারণে বলতে পারছে না। কথার মধ্যে এভাবে থেমে যাওয়াতে মিস্টার লে জেইয়ং এর দিকে একটু ভুরু কুঁচকে তাকালো। কি হলো, চুপ করে গেলি কেন? বল, তোর আর কি বিষয় নিয়ে সন্দেহ হয়? বস, আমার মনে হয় জাংকুক বেঁচে আছে। কথাটা শোনার সাথে সাথেই মিস্টার লে ওর সামনে থাকা একটা চেয়ার লাথি মেরে ফেলে দিয়ে চিল্লিয়ে বলে উঠলো, হোয়াট? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? ওই লাশটা ডিএনএ রিপোর্ট বলছে ওটা জাংকুকের লাশ, তাহলে ও বেঁচে থাকবে কিভাবে? বস, আপনি এই কথা বলছেন? জাংকুককে আপনার থেকে ভালো আর কে চেনে? উনি তো কতগুলো বিজনেসম্যানের বিজনেস বন্ধ করিয়েছে, আর আপনাকেও তো কতবার জেলে পাঠিয়েছে। ওর পিছনে তো প্রত্যেকটা মাফিয়া লেগে থাকে, যারা অবৈধ কাজ করে তাদের তো প্রত্যেককে জেলে পাঠিয়ে দেয়। ওনাকে তো এই অবধি কম লোক মারতে চায়নি। যে এত কিছু করতে পারে, সে সামান্য একটা ডিএনএ রিপোর্ট চেঞ্জ করতে পারবে না? এটা তো জাংকুকের বা হাতের খেল। কথাগুলো বলে জেইয়ং মিস্টার লে দিকে তাকালো। তাকিয়ে যেন ওর কলিজার পানি শুকিয়ে গেল। মিস্টার লে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। জেইয়ং সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। তুই আমার দলের লোক নাকি জাংকুকের দলের লোক? তোকে কি আমি জাংকুকের গুণগান গাওয়ার জন্য বেতন দেই? বুঝেছি, তোরও পাখনা গাজিয়েছে। ওয়েট, তোকেও জাংকুকের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। বলে মিস্টার লে এগিয়ে গিয়ে ওনার টেবিলে থাকা পিস্তল নিয়ে এসে একদম জেইয়ং এর মাথা বরাবর ধরে। জেইয়ং তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে একদম ওনার বসের পা জড়িয়ে ধরেছে। বস, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কথাটা ওভাবে বলিনি। আমি বলতে চাইছি যে জাংকুকে আমাদের গোডাউনে আগুন লাগিয়েছে। একবার ভেবে দেখুন, ও যদি বেঁচে থাকে তাহলে এই কাজটা ওই করবে, আর ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের অবস্থা কি করবে সেটা কি ভাবতে পারছেন? জেইয়ং এর কথাগুলো কানে আসতে মিস্টার লে শান্ত হয়ে গেল। ওর মনের মধ্যে এখন ভয় এসে বাসা বেঁধেছে, তবে উনি সেটা কাউকে বুঝতে দিল না। ফেসের রিঅ্যাকশন একদম স্বাভাবিক রাখলো। ও তো সত্যি এটা ভেবে দেখেনি জাংকুক যদি বেঁচে ফিরে আসে তাহলে ওদের কি অবস্থা হবে। আদৌ কি ওরা কেউ জাংকুকের হাত থেকে বাঁচতে পারবে? আর না বাঁচার কোনো সম্ভাবনা আছে? একবার যদি জাংকুক জানতে পারে যে ওর উপরে অ্যাটাকটা ব্ল্যাক ফিনিক্স
পাশের গ্যাংয়ের লোকেরাই করেছে, তাহলে পুরো গ্যাংটা একদম ধ্বংস করে দেবে। এটা ভেবে মিস্টার লে থ হয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে কিছু একটা ভাবছে। তারপর কিছু একটা ভেবে শয়তানকে একটা হাসি দিয়ে জেইয়ং এর দিকে তাকালো। ওকে উঠে দাঁড়ানোর জন্য ইশারা করলো। লের ইশারাতে জেইয়ং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। মিস্টার লে জেইয়ং এর কাঁধে হাত রেখে বলল, জাংকুক যদি বেঁচেও থাকে তাহলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। এমন ব্যবস্থা করব শুধু জাংকুক না, ওর ভাইদেরও কিছু করার থাকবে না। ওরা সবাই যতই স্ট্রং আর সাহসী হোক না কেন, ওরা সবাই একজনের কাছে দুর্বল। এইবার ওদের সেই দুর্বল পয়েন্টটাকেই আমাদের টার্গেট বানাবো। মিস্টার লের কথা শুনে জেইয়ং প্রশ্ন সুযোগ দৃষ্টিতে তাকালো। জেইয়ং এর এরকম চাহনি দেখে মিস্টার লের ঠোঁটের কোণে একটা রহস্যময়ী অদ্ভুত হাসি আসলো। বেডের উপরে গুটি-সুটি মেরে শুয়ে ঘুমাচ্ছে তে। ওর পাশের চেয়ারে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সুজি। সুজির চোখ টলটল করছে। ওর পাশে দাঁড়িয়ে ডেস্কের উপরে থাকা তের ওষুধপত্রগুলো ন্যান্সি চেক করছিল। দুপুর থেকে এখানে লিসা আর জিমিন ছিল। ন্যান্সি আর সুজি কিছুক্ষণ আগে এসেছে। সুজি আর ন্যান্সি আসার পর সুগা আর ইউনো মিলে লিসা আর জিমিনকে বাসায় ছেড়ে দিতে গেছে। আপাতত তের বাড়ির লোক, জাংকুকদের বাড়ির লোক সবাই জিহবদের বাড়িতে আছে। মানে সবাই এখন তাদের নানা বাড়িতে আছে। সুগা আর ইউনো জিন আর ইয়নজনকে রাতের খাবার খাইয়ে একদম এখানে আসবে। অন্যদিক থেকে এই সকল ঘটনা শুনে ইয়নজাং যেন ছটফট করছে। ও এখন বর্তমানে দেশের বাইরে আছে। সংকাংও যেন কোনো কিছুই মেনে নিতে পারছে না। ওদের মন চাইছে এখন একটা উড়াল দিয়ে দেশে ফিরে আসতে। বারবার সবার কাছে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে এই কি অবস্থা, জাংকুককে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এ টু জেড সব খবরাখবরই রাখছে, কিন্তু ওরা এখানে নেই। ওদের আসতে অন্তত পক্ষে 1 মাস টাইম লাগবে। ইয়নজান তো এইসব কিছু ভেবে 2-3 বার কান্নাও করেছে। সংকাং কোন রকম ওকে শান্ত করে রেখেছে। এদিক থেকে সুগা ইউনো হসপিটালে পুরো কড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে। ওরা তেকে নিয়ে আর রিস্ক নিতে চায় না। তে কেবিনের বাইরে সিকিউরিটি গার্ডকে দাঁড় করিয়ে রেখেছে। ওরা শুধু তের ফ্যামিলির সবচেয়ে কাছের লোকজন ছাড়া এই কেবিনে ঢুকতে দেয় না। আর 2-3 জন চেনা পরিচিত ডক্টর নার্স ছাড়া অন্য কোনো ডক্টর নার্সরাও এখানে আসে না। তের হাতে পায়ের কিছু কিছু ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। ওর ক্ষতগুলো আস্তে আস্তে একদম শুকিয়ে যাচ্ছে। তবে ওর মুখ আর শরীর থেকে ক্ষতগুলো চলে গেলেও ও এখনো সম্পূর্ণভাবে ঠিক হয়ে ওঠেনি। তে অনেক বেশি দুর্বল, একটুতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। খাওয়া দাওয়া তো পুরো একদম ছেড়ে দিয়েছে। যখন খাবার খাওয়ার সময় আসে, সুগা আর ইউনো অনেক জোর জবরদস্তি করে তেকে খাবার খাওয়ায়। আর সারাক্ষণ শুধু চিল্লাচিল্লি করে জাংকুকের কাছে যাবে বলে হাতের কাছে যা পায় তাই ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তে যখন অতিরিক্ত পাগলামি শুরু করে, ডক্টররা তখন ঘুমের ইনজেকশন থেকে বাধ্য হয়ে দেয়। এখন পর্যন্ত এভাবেই সবকিছু চলছে। তবে ডক্টররা বলে দিয়েছে এভাবে বারবার ঘুমের ইনজেকশন দিলে তে আরো বেশি দুর্বল হয়ে পড়বে। ন্যান্সি ওষুধগুলোর সাথে প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে আলাদা আলাদা করে রাখছে। তখনই ওর ব্যাগের মধ্যে থেকে ফোনের ভাইব্রেশন শুনতে পায়। ও ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো জিহবের নম্বর থেকে কল এসেছে। এখানে তের অসুবিধা হবে বলে তাই ও ফোনটা নিয়ে কেবিনের বাইরে চলে গেল। আর ডক্টররা একদম সাফ সাফ বলে দিয়েছে পেশেন্টের পাশে কথা বলা একদম নট অ্যালাউ। ন্যান্সি কেবিনের বাইরে এসে এক সাইডে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। হ্যালো জিহুব ভাইয়া, কোথায় আপনি? এখানে কখন আসবেন? মিস ন্যান্সি, আমি জিহুব না, আমি বোগাম বলছি। বোগামের কথায় ন্যান্সি অনেকটা অবাক হলো, কারণ এতদিন তো বোগাম ওকে সব সময় ব্যান্সি বলে ডাকতো। ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা খুব বিপদে পড়েছে। হ্যাঁ বলুন। ন্যান্সি, যা বলছি চুপচাপ শুনবে, একদম রিঅ্যাক্ট করবে না। যথাসম্ভব নিজেকে নরমাল রাখার চেষ্টা করবে। ওকে, কিন্তু আপনার কি হয়েছে সেটা তো বলবেন। আপনার কথাগুলো এরকম শোনাচ্ছে কেন? কিছুক্ষণ আগেই আমার আর জিহুবের উপর অ্যাটাক করা হয়েছিল। তাও আবার কারা করেছে জানো? আমাদের নিজেদের সিকিউরিটি গার্ডরা। কি কি বলছেন আপনি এসব? ন্যান্সি কন্ট্রোল, তে ওখানে আছে তুমি জানো। আর তোমাদের সবাইকে কিন্তু বেঁচে ফিরতে হবে। সমস্ত বডিগার্ডরা কিন্তু হসপিটালেও আছে, শুধু আমাদের উপরে না। সুগা আর ইউনো লিসা আর জিমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ওদের উপরও অ্যাটাক হয়েছে। এখন ওদের কি অবস্থা জানি না, তবে আমরা এই পর্যন্ত সেভ আছি, কিন্তু কতক্ষণ সেভ থাকতে পারবো বলতে পারছি না। এতটুকু কথা শুনে ন্যান্সির মাথা চক্কর দিয়ে উঠলো। ভয়ে যেন এখন হাত পা থরথর করে কাঁপছে। কেন সবার উপরে এভাবে অ্যাটাক হচ্ছে সেটা তো নিজেই বুঝতে পারছে না। ওই পাশ থেকে বোকাম শান্ত গলায় বলল, ন্যান্সি প্লিজ কোনো রিঅ্যাক্ট করো না, নিজেকে নরমাল রাখার চেষ্টা করো। দেখো তুমি যদি এখন ভয় পাও তাহলে তোমাদের সবার ওইখানে বিপদ হয়ে যাবে।
মানে হসপিটালে আমাদের গার্ডরা আছে, হয়তো তাদেরকেও টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। আমি যদি খুব ভুল না হই তাহলে ওরা হয়তো তোমাদের উপরে একটু পরেই অ্যাটাক করবে। এখন সবকিছু তোমার উপরেই ডিপেন্ড করছে। তুমি যদি ভয় পেয়ে চেঁচামেচি শুরু করে দাও তাহলে এক্ষুনি তোমাদের উপর ওরা অ্যাটাক করবে। তাই যতক্ষণ পারবে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করবে। জাস্ট কিছুটা সময় ম্যানেজ করে নাও, তার মধ্যে আমরা সবাই ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। বুগাম কথাটা শেষ করতে না করতেই ওর কানে ন্যান্সির চিৎকার ভেসে আসলো। ওর ফোনটা সঙ্গে সঙ্গে কেটে গেল। বুগাম পরপর ন্যান্সির ফোনে অনেকবার ফোন করলো, রিং হচ্ছে কিন্তু ফোনটা কেউ রিসিভ করছে না। বুগাম তো রাগে ফোনটা ছুঁড়ে মারলো। ও শিট, যে হোক ওদের উপর অ্যাটাক করা হয়েছে, তাড়াতাড়ি ড্রাইভ কর প্লিজ, আমাদের এক্ষুনি ওইখানে গিয়ে পৌঁছাতে হবে। বুগামের কথা শুনে যে হোক গাড়ির স্পিড বাড়িয়ে দিল। বুগাম তো ন্যান্সির সাথে এতক্ষণ গাড়ির মধ্যে বসে কথা বলছিল। বুগাম জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে পকেট থেকে নিজের ফোনটা বের করলো এবং কাউকে একটা কল দিল। কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে বুগাম বলে উঠলো, তো তোর পাখি বিপদে আছে, তাই যা করবি তাড়াতাড়ি কর। বলেই সঙ্গে সঙ্গে বুগাম ওর ফোনটা কেটে দিল। বুগামের কথাটা কানে আসতেই জিহব হঠাৎ করে ওর গাড়িটা ব্রেক করলো। তারপর অবাক চোখে বুগামের দিকে তাকালো, দেখলো বুগামের ঠোঁটে বাঁকা হাসি লেগে আছে। বুগাম ফোনটা রেখে দিতে জিহবের দিকে তাকিয়ে দেখে জিহব তো ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুগাম কোনো কথা বললো না, শুধু নিজের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আর এই হাসিটাতে জিহব সবকিছু বুঝতে পেরে গেল। জিহব ওর সামনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে গাড়িটা স্টার্ট দিল এবং খুব স্পিডের সাথে গাড়িটা চালাতে লাগলো। এদিকে ন্যান্সির চিৎকার শুনে সুজিত কেবিন থেকে দৌড়ে বের হয়ে এসেছে। এসে দেখে ন্যান্সি তো ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ন্যান্সির মাথার পেছন দিয়ে রক্ত পড়ছে। ওর পাশে দুজন গার্ড হকি স্টিক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুজি অনেক বেশি অবাক হয়ে গেল ন্যান্সিকে দেখে, আর আরো বেশি অবাক হয়েছে গার্ডগুলোকে দেখে। ও তো বিশ্বাসই করতে পারছে না ওদের নিজেদের গার্ডগুলো ন্যান্সিকে এভাবে মেরেছে। সুজি এক দৌড়ে ন্যান্সির কাছে আসতেই নেবে, কিন্তু ন্যান্সি ওকে থামিয়ে দিয়ে মাথার পিছনে হাত দিয়ে কষ্টদায়ক কণ্ঠে বলে উঠলো, আপু প্লিজ তুমি এখানে এসো না, আমার কিছু হবে না, তুমি তের কাছে যাও, তুমি যেভাবে পারো তেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, ওরা হয়তো এখানে তেকে মারতে এসেছে। ন্যান্সির কথাগুলো গার্ডদের কানে যেতেই ওরা পিছনে ফিরে তাকিয়েছে। সুজি তো আর এক মুহূর্ত ওয়েট না করে দৌড়েতে কেবিনের ভিতরে চলে গেল এবং সর্বপ্রথম তে রুমের দরজাটা লক করে দিল। তে তো ঘুমাচ্ছিল। সুজি দ্রুত গিয়ে তে গালে হাত রেখে ডাকতে লাগলো, এই তে, তে ওঠো বলছি, তোমার এখন অনেক বিপদ, আমাদের পালাতে হবে। কিন্তু তে তো ঘুমে মগ্ন, ওকে কিছুক্ষণ আগেই ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। এদিক থেকে 4-5 জন গার্ড মিলে তের কেবিনের দরজাটাই ভেঙে ফেলেছে। সুজি তেকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সেটাতে লাভ হয়নি। গার্ডগুলো এসে সুজির মাথার পেছনে কিছু দিয়ে বাড়ি মারলো। সুজির সঙ্গে সঙ্গে ধাপ করে ফ্লোরে লুটিয়ে পড়লো। ও নিবু নিবু চোখে সবটা দেখছে। বডি গার্ডগুলো তেকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এবার তো সুজির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তুমি কেন চলে গেলে জাঙ্কুক ভাইয়া? দেখো তুমি জাস্ট কয়েকটা দিন নেই, তাতে সবকিছু এলোমেলো হয়ে গেছে। জাঙ্কুক ভাইয়া দেখো, তোমার তে পাখিকে ওরা তুলে নিয়ে গেছে, তুমি প্লিজ থেকে বাঁচাও, তুমি আমাদের কাছে ফিরে এসো প্লিজ। এটা বলতে বলতে সুজির চোখ সেখানেই বন্ধ হয়ে যাচ্ছে। ও তো চোখ বন্ধ করে সেখানেই অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে পানির ঝাপটা পড়তে তে টিপ টিপ করে চোখ খুলে তাকালো। মাথাটা ওর ভীষণ ভার হয়ে আছে, চোখের মধ্যে জ্বালা করছে, ভালোভাবে তাকাতে অব্দি পারছে না। ও নিভু নিভু চোখে সামনের দিকে তাকালো, দেখলো ওর সামনে একটা লোক বসে আছে আর তার পেছনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তে এদের সবাইকে দেখে ভয় জড়সড় হয়ে গেল। হঠাৎই এভাবে চোখের সামনে এতগুলো ছেলেকে দেখে তে খুব অবাক হয়ে যাচ্ছে। ওর হাত পা সমানে কাঁপাকাঁপি করতে শুরু করে দিয়েছে। এমনিতেই মেয়েটা অনেক বেশি দুর্বল হয়ে আছে। বস, এই মেয়ে নাকি আবার জাংকুকের গার্লফ্রেন্ড। যে জাংকুককে 50 জন মানুষ একসাথে অ্যাটাক করলে ভয় পায় না, তার গার্লফ্রেন্ড মাত্র এই কয়েকজন ছেলেকে দেখেই ভয় পেয়ে গেল। কথাটা বলে লোকটা অট্ট হাসিতে ফেটে পড়লো এবং সাথে ওর লোকজন সবাই হাসছে। হাই, আমি মিস্টার লে ব্ল্যাক স্নেক গ্যাংয়ের লিডার। সেদিন রাতে তোমাদের ওপর যারা অ্যাটাক করেছিল তারা আমার দলের লোক ছিল। আসলে সেদিন ওরা একটা ভুল করেছিল, জাংকুককে মেরে ফেলেছিল, বাট তুমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলে। তাই আমি এখন ওদের ভুলটা শোধরানোর জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। একদম ভয় পেও না, আমি তোমাকে এত সহজে মারবো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। জাঙ্কুককে মেরে ফেলেছি কথাটা কানে আসতে তের পৃথিবী থেমে গেছে। এতক্ষণ তো তে নিজেকে সামনে রেখেছিল, ভেবেছিল যাই হয়ে যাক না কেন ও নিজেকে শক্ত রাখবে, ও কান্না করবে না। কিন্তু জাঙ্কুকের কথা শুনে জানো তের চোখের পানি আর ধরে রাখতে পারছে না। এখন তো তের হাত পা অবশ হয়ে যাচ্ছে। ও তো স্ট্যাচু হয়ে মিস্টার লের দিকে তাকিয়ে আছে। ওর চোখ থেকে এখন টুকটুক করে পানি গড়িয়ে পড়ছে। আহারে বেচারি, জাংকুকের মৃত্যুর কথা শুনে শোকে একদম পাথর হয়ে গেছে, হ্যান্ডশেকটা অবধি করতে পারছে না। থাক বেবি, তোমাকে এত কষ্ট পেতে হবে না, চিন্তা
করো না, আমি তোমাকেও খুব তাড়াতাড়ি জাংকুকের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সত্যি কি তে জাঙ্কুক আর বেঁচে নেই? ও কোনোভাবেই মেনে নিতে পারবে না যে ওর জাঙ্কুক ওকে ছেড়ে চলে গেছে। ও যে জাঙ্কুককে এখন অনেক ভালোবাসে, কিভাবে জাঙ্কুককে ছাড়া থাকবে ও? মিস্টার লের কথায় তে কোনো নড়চড় হলো না। ও ওভাবেই স্ট্যাচু হয়ে বসে রইলো। মিস্টার লে মুখ বাঁকিয়ে পেছনে থাকা ছেলেগুলোর দিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বুঝলি, ম্যাডামের মনে হয় বিশ্বাস হচ্ছে না ওনার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই। আচ্ছা কোনো ব্যাপার না, আমরা প্রমাণ সাথে করেই নিয়ে এসেছি। বলে প্যান্টের পকেট থেকে একটা ফোন বের করে একটা ভিডিও ওপেন করলো এবং তের সামনে সেটা ধরলো। ভিডিওটাতে সেই পুরো ডেড বডির দাফনের দৃশ্য দেখা যাচ্ছে। সাথে জিন, আরিম, ইউনজুন, সবিন সবাই কান্না করছে। তের ফ্যামিলির সবাই মিলে ওদেরকে থামানোর চেষ্টা করছে। ওদের বাড়ির লোকের এভাবে কান্না দেখে তে যেন আরো বেশি কষ্ট হচ্ছে এখন। আর একটা ডক্টর ডিএনএ রিপোর্টটা দেখিয়ে বলেছে এটা জাঙ্কুকেরই লাশ। এই সমস্ত ভিডিও ক্যাপচার করা হয়েছে। এবার তো তে সম্পূর্ণ ভিডিও দেখে হাউমাউ করে কান্না করতে লাগলো। এত কিছু হয়ে গেছে আর ও এ পর্যন্ত কিছুই জানতে পারলো না। তের আর এখন বুঝতে বাকি রইলো না। এর জন্যই ওকে এতদিন কেউ জাঙ্কুকের কাছে নিয়ে যেতে পারছিল না। তেকে এভাবে কান্না করতে দেখে মিস্টার লে যেন শয়তানকে হাসিতে হাসলো। এটুকুতেই এভাবে কেঁদো না বেবি, তোমার জন্য তো আরও কষ্ট অপেক্ষা করছে। জানো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? কারণ প্রথমে তোমাকে আমার দলের এই ছেলেগুলোর বেড পার্টনার করা হবে, তারপর সেই প্রাইভেট মোমেন্টের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। লোকটার কথা শুনে তের কান্না অটোমেটিকলি থেমে যায়। তে ভয়াতক চোখে মিস্টার লের দিকে তাকিয়ে আছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই যেন আরো বেশি করে হাসছে। তে কি করবে বুঝতে না পেরে চেয়ার থেকে উঠে ওর পেছনের দিকে একটা দৌড় দিল। হঠাৎই তে এভাবে উঠে দৌড় দিবে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ওরা সবাই তো ভেবেছিল তে অনেক দুর্বল, তাই ওর হাত পা কেউ বাঁধেনি। তবে তে দৌড়ে লাভ হয়নি। 2-3 ছেলে গিয়ে সঙ্গে সঙ্গে তেকে ধরে ফেলেছে। তে তো ছোটার জন্য শুধু ছটফট করছে, কিন্তু ও 4-5 জনের সঙ্গে পেরে উঠছে না। এবার মিস্টার লে উঠে গিয়ে শক্ত হাতে তের গাল চেপে ধরলো। এখান থেকে পালানো এত সহজ না বেবি। আর একবার যখন তোমাকে ধরতে পেরেছি তখন প্রাণ নিয়ে আর এখান থেকে বের হতে পারবে না। আগে তোমার সম্মান নিব, তারপর তোমার প্রাণটা। হেই, জিনিস নিয়ে আয়। মিস্টার লের কথা সম্মতি জানিয়ে একটা ছেলে সেখান থেকে চলে গেল এবং একটা ইনজেকশন নিয়ে আবারও ফিরে এসেছে। তে ভয়ে ওদের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। ওর মন চাইছে যেভাবেই হোক ওকে এখান থেকে পালাতেই হবে। মিস্টার লে সেই ছেলেটার হাত থেকে ইনজেকশনটা নিয়ে এসে অনেক জোর জবরদস্তি করে ইনজেকশনটা তের ঘাড়ে পুশ করে দিল। আমাকে ছাড়ুন বলছি, আমি এখান থেকে চলে যাব। ইনজেকশনটা দেওয়ার সাথে সাথে তে তো চিৎকার দিয়ে উঠেছে। ঘাড়ের যে জায়গায় ইনজেকশনটা দিয়েছে সেখানে এখন জ্বালা করছে। ইনজেকশনটা পুশ করতেই ছেলেগুলো ওকে ছেড়ে দিল। তে তো সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে। মিস্টার লে এসে তের পাশে হাঁটু গেড়ে বসলো। খুব কষ্ট হচ্ছে তাই না? ঘাড়ের মধ্যে নিশ্চয়ই খুব জ্বালা করছে, বাট ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে সব কিছু ভালো লাগবে। এটা কিসের ইনজেকশন ছিল? আমার পুরো শরীরে এখন এভাবে জ্বালা করছে কেন? ওটা ড্রাগস ছিল, যেটা তোমার শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আর তুমি একদম শান্ত হয়ে যাবে। আমি এখন যাচ্ছি, তোরা তোদের কাজ শেষ করে এই মেয়েটার হাত পা বেঁধে এখানেই ফেলে রাখবি। কথাটা বলে মিস্টার লে রুম থেকে বের হয়ে গেল। মিস্টার লে চলে যেতেই একটা ছেলে গিয়ে রুমের দরজা আটকিয়ে দিল। ইনজেকশনটা দেওয়ার কারণে তের পুরো শরীর সহ চোখে মুখে জ্বালা করছে। তে অনুভব করলো হঠাৎই ওর মাথা চিমচিম করছে। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। শরীরটা কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে দেখলো 5-6 জন ছেলে ওর দিকে একদম বাজে ভাবে তাকিয়ে আছে, যেটা দেখে ওর গা গুলিয়ে উঠছে। তে এখন পারছে না কিছু বলতে আর না কিছু করতে। ওদের মধ্যে একটা ছেলে ফোন বের করে ক্যামেরা অন করে তের দিকে ধরে ভিডিও করতে লাগলো। বাকি ছেলেগুলো তের দিকে এক পা করে এগিয়ে আসছে। ছেলেগুলো তের দিকে যতটা এগিয়ে আসছে তে ততটা পিছিয়ে যাচ্ছে। তেকে এভাবে পিছিয়ে যেতে দেখে ছেলেগুলো অর্ধ হাসিতে ফেটে পড়লো। তে পেছতে পেছতে এক সময় ওর পিঠ ঢালে আটকে গেল। ছেলেগুলো তের একদম কাছে চলে গেছে। তের চারদিকে তের মুখের সামনে ঘিরে আছে। তে তো শুধু ছটফট করছে। একটা ছেলে গিয়ে ওর গালে টাচ করতেই তে তো বারবার হাত দিয়ে শুধু সরিয়ে দিচ্ছে। হঠাৎই তের চোখ গেল একটা ছেলের প্যান্টে কিছু একটা গোজা আছে। তে ভালো করে দেখে বুঝতে পারলো সেটা তো রিভলভার। তে আর কোনো কিছু না ভেবেই রিভলভারটা টান দিয়ে ছেলেটার কোমর থেকে নিয়ে নিল এবং বন্দুকটা ওদের দিকে অনেক শক্তভাবে চেপে ধরেছে। তে এভাবে রিভলভার ধরাতে ছেলেগুলো পুরো ছিটকে দূরে গিয়ে পড়লো। তে রিভলভারটা হাতে নিয়ে আস্তে আস্তে করে উঠে দাঁড়ালো। তের হাতে রিভলভার থেকে ছেলেগুলোর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। খবরদার আমার দিকে আর এক পা এগিয়ে আসলে আমি গুলি করতে আর দ্বিতীয় ভাববো না। তোদের জন্য এটাই ভালো হবে, তোরা আমাকে এখান থেকে ছেড়ে দে, না হয়তো আমি সবগুলোকে মেরে ফেলবো। এই মেয়ে, এই দেখ, ওটা না তোর কোনো খেলনা না, ওটা দ্রুত
আমাকে দিয়ে দে, ওটা থেকে যে কোনো সময় গুলি বের হয়ে আসবে। এটা যে কোনো খেলনা না সেটা আমিও খুব ভালো করে জানি, তাই বলছি আমাকে যেতে দে, না হয়তো সত্যি সত্যি এখান থেকে গুলি বের হয়ে যাবে আর সেগুলো সব দিয়ে তোদের গায়ে লাগবে। ছেলেগুলো অবাক হয়ে এখন তের দিকে তাকিয়ে আছে। তের মতো শান্ত ভদ্র মেয়ে এইভাবে ওদেরকে হুমকি দেবে ওরা তো ভাবতেই পারেনি। যেখানে মেয়েটা ঠিক মতো দাঁড়াতে অবধি পারছিল না, সেখানে এখন তে নিজে একা এতগুলো ছেলেকে মারার হুমকি দিচ্ছে। এই মেয়ে, তুই তো ঠিক মতো দাঁড়াতেই পারছিস না, আবার আমাদের মারার হুমকি দিচ্ছিস, আবার বলছিস এখান থেকে পালিয়ে যাবি। পালাতে না পারলে দরকার হলে নিজেকে এখানেই শেষ করে দিব, তবু তোদের মতো জানোয়ারের হাতে আমি নিজেকে নিজে তুলে দেব না। তোরা কি ভেবেছিলি আমাকে দেখে আমি খুব বোকা? আমি কিছুই করতে পারবো না, শুধু এক পা সামনে এগিয়ে আয়, তারপর দেখাচ্ছি আমি কি কি করতে পারি। বলেতে রিভলভারটা ছেলেগুলোর দিকে পয়েন্ট করে এক পা করে পেছাতে লাগলো। যেতে যেতে তে রুমের দরজার কাছে চলে গেছে এবং তে দ্রুত দরজাটা খুলে সেখান থেকে বের হয়ে দরজাটা লক করে দিল। ছেলেগুলো ভেতর থেকে দরজা ঢাকাঢাকি করছে, থেকে বিভিন্ন উল্টোপাল্টা ভাষায় গালিও দিচ্ছে, কিন্তু আপাতত তে সেদিকে কোনো খেয়াল নেই। ও কোনো রকম দৌড়াতে দৌড়াতে সামনে এগোতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সামনে একটা গোডাউন দেখতে পেল এবং সেখানে একটা পরিত্যক্ত রুম পড়েছিল। তে দরজাটা আস্তে খুললো, কিন্তু দেখলো সেখানে মিস্টার লে সবগুলো লোক দাঁড়িয়ে আছে। তে আবারও দ্রুত করে সে দরজাটা লক করে ফেলেছে। তের সামনের দরজা দিয়ে পালানো কোনো রকম ভাবেই সম্ভব নয়। এইদিকে ভেতরে লক করা ছেলেগুলো চেঁচামেচি করছিল। এই চেঁচামেচি শুনে যে কোনো সময় মিস্টার লে সবগুলো লোক এখানে চলে আসবে। তে শুধু এদিকে ওদিকে তাকিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করছে যে ও কোথা দিয়ে পালাবে। তবে আজকে তের ভাগ্য হয়তো ভালো ছিল, গোডাউনের এক প্রান্তে একটা ভাঙা জানালা ছিল। তে দ্রুত পায়ে সে ভাঙা জানালাটার কাছে এগিয়ে গেল। জানালাটা ছোট, তবে ভাঙা হওয়াতে কোনো গ্রিল ছিল না। তে আর কোনো কিছুই ভাবলো না। তে সেই জানালাটার উপর ভর করে সেখান থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় তের হাত পায়ে দু জায়গায় কেটে ছিঁড়ে গেল, তবে এখন তের সেদিকে কোনো খেয়াল নেই। তে কোনো রকম বের হয়ে দেখলো চারদিকে জঙ্গল। ও আর কোনো কিছু ভাবতে পারছে না, নিজেকে রক্ষা করতে এখন এখান থেকে দৌড়ে পালাতে হবে। তে যেদিকে যায় যাক। এদিকে মিস্টার লে আর ওর কিছু লোকজন বসেছিল, ওরা তে জাঙ্কুকের ব্যাপারেই কথা বলছিল। তখনই মিস্টার লের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ভেতরে থাকা ছেলেগুলো ফোন করছে। মিস্টার লে ভেবেছিল সব কাজ হয়তো হয়ে গেছে, তাই ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, বস বস, আমাদের ওই মেয়েটা আটকে রেখে চলে গেছে, আমরা আটকে গেছি বস, ওই মেয়েটা পালিয়ে গেছে। ছেলেটার মুখে সকল কথা শুনতেই মিস্টার লে রাগে মাথা যেন ফেটে যাচ্ছে। ও তো ফোনটা নিয়ে একটা আছাড় মারলো এবং গিয়ে প্রত্যেকটা দরজা খুলে খুলে ছেলেগুলোকে বের করে নিয়ে এসেছে। মিস্টার লে এই ছেলেগুলোকে পরে দেখে নিবে, আপাতত এখন তেকে খুঁজতে হবে। তাই সবাই মিলে বের হয়ে পড়লো তেকে খোঁজার উদ্দেশ্যে। এদিক থেকে তে দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছে সেটাও নিজেও জানে না। চারপাশে খুঁতখুঁটে অন্ধকার, রাত হয়ে যাওয়ার কারণে তে কিছু দেখতেও পারছে না। তার উপরে তে শরীরে ড্রাগ পুশ করা হয়েছে, এর এফেক্টে তে ভালোভাবে অব্দি তাকাতে পারছে না। তে তো এক প্রকার চোখ বন্ধ করে দৌড়াচ্ছে। এতটা জোরে জোরে দৌড়াচ্ছিল যে এখন ধীরে ধীরে তের হাত পা অবশ হয়ে যাচ্ছিল। তে বুঝতে পারছে ও বেশিক্ষণ আর দৌড়াতেও পারবে না, তবে ও সিদ্ধান্ত নিয়ে ফেললো ও যদি দৌড়াতে না পারে ওর হাতে থাকা পিস্তলটা দিয়ে ও নিজেকেই শেষ করে ফেলবে। তে খুব দ্রুত দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তে জঙ্গলের মধ্যে থেকে একটা রাস্তার উপরে উঠে এসেছে। রাস্তাটাও ভীষণ অন্ধকার, তবে এখন চাঁদের আবছা আবছা আলো দেখা যাচ্ছিল, জঙ্গলের মধ্যে যেটাও দেখা যাচ্ছিল না। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা তীক্ষ্ণ আলো রোশনি এসে তের চোখে পড়লো। তে হাত দিয়ে ঢেকে সেটা দেখার চেষ্টা করলো, দেখলো ওর সামনে একটা গাড়ি এগিয়ে আসছে। তে ওর দৌড় কন্ট্রোল করতে করতে গাড়িটাও সামনে একদম চলে এসেছে। তে চোখে কিচ্ছু দেখতে পারছে না, শুধু এটাই দেখলো গাড়ির মধ্যে কয়েকটা লোক বসে আছে। তে খুব ভালোভাবে বুঝতে পারছিল এগুলো সব মিস্টার লে এর লোক। তে সঙ্গে সঙ্গে গাড়িটাকে ছেড়ে দিয়ে গাড়িটার উল্টোর দিকে দৌড়ানো শুরু করলো, কিন্তু সেটাতেও লাভ হয়নি। আর একটা গাড়ি তের সামনে এসে দাঁড়িয়েছে। তে পুরো হকচকিয়ে উঠেছে, কোন দিকে পালাবে বুঝতে পারছে না। একের পর এক গাড়ি এসে তের চারদিকে ঘিরে ফেললো। তে ভালোভাবে তাকিয়ে দেখলো ওর পালানোর আর কোনো পথ নেই। ওর চারদিক থেকে গাড়ি ঘিরে আছে আর ও বরাবর মাঝখানে। গাড়ির ভেতরে শুধু কালো পোশাক পরা লোক বসে আছে। তে ভাবলো ও এত দূর এসেও পালাতে পারলো না। এখন মিস্টার লে সবগুলো লোক ওকে ধরে নিয়ে গিয়ে শিয়াল কুকুরের মতো ওর শরীরটা ছিঁড়ে খাবে। তে ওর কান্না আটকে রাখতে পারছে না, চারদিকে লাইটিং এর আলোতে তে কিছু দেখতেও পারছে না। ওর চোখ এখন ঝাপসা হয়ে আসছে, যেন আজকেই ওর শেষ দিন। আজকের পরে ও এই পৃথিবীর আলো দেখতে পাবে কিনা সেটা ও নিজেও জানে না। তখনই তে দেখতে পেল একটা লম্বা হুডি
পরা লোক ওর দিকে এগিয়ে আসছে, যেটা দেখে তে সবচেয়ে বেশি ভয় পেয়েছে। হুডি পরা লোকটা তের অনেক কাছে চলে এসেছে। লোকটাকে এভাবে এগিয়ে আসতে দেখে তে এক পা করে পেছোতে লাগলো। এবার মনে হয় শেষ রক্ষাটা আর হলো না। তে এতটা মেন্টাল প্রেসারে অজ্ঞান হয়ে গেল। ওর হাতে থেকে রিভলভারটা মাটিতে পড়ে গেল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তে আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না। তে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়তে নিলে একজোড়া বলিন হাত এসে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওর বাহু বন্ধরে আবদ্ধ করে নিল। তের জ্ঞান ফিরতে আস্তে আস্তে চোখ দুটো খুলে তাকালো। তের চোখ দুটো যেন এখনো জ্বালা করছে। তে ঝাপসা চোখে তাকিয়ে দেখতে পেল কেউ ওর দুপাশে হাত রেখে ভর দিয়ে ওর উপর ঝুঁকে আছে। তার চুল থেকে টুপ টুপ করে পানি ফোঁটা এসে তের মুখে পড়ছে। তে বারবার চোখটা বন্ধ করে কয়েকবার তাকালো এবং চোখটা একটু ঝাপসা ছেড়ে হালকা হয়ে আসলে সামনের ব্যক্তিটার দিকে তাকিয়ে তের চোখ আটকে গেল। তে এই মানুষটাকে দেখে এতটাই অবাক হয়েছে যে ওর চোখের পলক ফেলতে ভুলে গেছে। তেকে এভাবে শক্ট হয়ে যাওয়া দেখে লোকটা নিজের নাকের সাথে তের নাকে ঘষা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন সুইটহার্ট? এত শক্ট হওয়ার কি আছে? লোকটার কথা শুনতে তের হুঁশ ফিরে আসলো। ও আর এক মুহূর্ত দেরি করলো না। লোকটাকে জাপিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠলো। তাইতে এরকম হঠাৎ করে জাপটে ধরাতে লোকটা তার তাল সামলাতে পারেনি। তাল সামলাতে না পেরে লোকটা তের উপরেই পড়ে গেল। কিন্তু পড়ে যাওয়ার মুহূর্তে লোকটা ওঠার চেষ্টা করলো, কিন্তু তে কোনো রকম ভাবে লোকটাকে ছাড়ছে না। জাপটে ওর বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। কি হলো তে পাখি, এভাবে কান্না করছো কেন? লোকটার কথা তে কান অব্দি পৌঁছালো না। তে কিছুতেই বুঝতে চাইছে না। ও শুধু লোকটাকে জাপিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই চলেছে। তে পাখি, এভাবে কান্না করছো কেন? এখানে কান্না করার কি হলো? তুমি জানো না আমি তোমার কান্না একদম সহ্য করতে পারি না। তোমাকে কান্না করতে দেখলে আমার খুব কষ্ট হয়। প্লিজ তুমি কান্না থামাও, না হলে কিন্তু আমি এক্ষুনি কান্না করে দিব। আর তোমরা তো খুব ভালো করেই বুঝতে পারছো সেই ব্যক্তিটি আর কেউ নাই, সেটা হচ্ছে জাঙ্কুক। এবার তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে ওর পিঠে এলো পাথারি কিল ঘুষি মারতে লাগলো। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার জন্য আপনার একটু কষ্ট হয় না? কষ্ট হলে কি আর আমাকে ছেড়ে এতদিন দূরে থাকতে পারতেন? আপনি খুব 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 খারাপ। আপনি একটা বাজে লোক। এই পাখি, এভাবে মারতে থাকলে কিন্তু আমি এবার সত্যি সত্যি কান্না করে দিব। এবার তো জাঙ্কুক তের থেকে দূরে ছিটকে সরে গেল এবং বেডের অন্য পাশে গিয়ে বসলো। তে জাঙ্কুকের পিঠে যেখানে কিল ঘুষি মেরেছে সেখানে তো জাঙ্কুক হাত দিয়ে বসে আছে। আমি এখানে থাকবোই না, সবাইকে ছেড়ে আবার চলে যাব। যখন থেকে এসেছি সবাই শুধু মেরেই যাচ্ছে, আমাকে কেউ ভালোবাসে না। জাঙ্কুকে এরকম ন্যাকামো করতে দেখে তে যেন কান্নার মধ্যেই হেসে দিল। তবে এই হাসিটা বেশিক্ষণ ছিল না। এবার তে উঠে এসে জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারতে লাগলো। এই দেখো, এই মেয়ে আমাকে আবার মারছে, আবার আমি কান্না করছি সেটা দেখে হাসছে। আমি এবার সত্যি এখান থেকে চলে যাব, আর থাকবো না এখানে। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? এবার আপনি আমার থেকে দূরে গেলে আমি আপনাকে মেরেই ফেলবো। আমি আপনাকে একদম ছাড়বো না, অসভ্য একটা লোক। ধুর, কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু আমাকে মারে, কেউ আমাকে একটু আদর করে না। জাঙ্কুকের এমন অভিনয় দেখে তে এবার খিলখিল করে হেসে দিল। তেকে হাসতে দেখে জাঙ্কুকের ঠোঁটের করে হাসি ফুটে উঠেছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তেকে দেখছে। তে অশ্রুসিক্ত চোখে ঠোঁটের কোণে খিলখিল করে হাসি বের হচ্ছে। এতদিন তের থেকে দূরে থেকে জাঙ্কুকের দম বন্ধ হয়ে আসছিল। কতবার ইচ্ছা করেছে ছুটে চলে আসতে, ওর অসুস্থ মায়াবিনীর পাগলামিগুলো একবার দেখতে, কিন্তু সব ইচ্ছে যেন পূরণ করতে নেই। মাঝে মাঝে কিছু ইচ্ছে অপূর্ণতাও রাখতে হয়। প্রিয় মানুষটাকে সুরক্ষিত রাখার জন্য জাঙ্কুক সব করতে রাজি। এই কয়েকটা দিনে নিজের কি অবস্থা করেছো তে পাখি? তুমি না সবসময় চাইতে আমি তোমার থেকে দূরে থাকি। তাহলে আমি যখন সত্যি সত্যি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম তখন তোমার তো সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল, কারণ তোমার জীবন থেকে জাঙ্কুক নামের আপদটা সারা জীবনের মতো দূরে চলে গেছে। তাহলে তুমি এমন পাগলামি কেন করেছো? কেন আমাকে দেখার জন্য ওইভাবে কান্নাকাটি করেছো? সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছো। জাঙ্কুকের কথাতে তের হাসি মিশে গেছে। ওর মুখে আবারও কালো মেঘ এসে জমা হয়েছে। মুখে অদ্ভুত বিস্ময় ছাপ ফুটে উঠেছে। কিছুক্ষণের জন্য তে তো অতীতের সবকিছুই ভুলে গিয়েছিল, কিন্তু জাঙ্কুকের প্রশ্নে আবারও কয়েকটা দিনের কথা মনে পড়ে গেল তের। জানি না কেন পাগলামি করেছি, আমি জানি না আমি কেন কান্না করেছি। আর যদি আমি সেটা জানি, সেটা আমি আপনাকে বলতে চাই না। আমার নিজের মনের অনুভূতি আমি সিক্রেট রাখতে চাই, আমি কারোর সাথে সেটা শেয়ার করতে চাই না। কিন্তু আপনি বলুন, ওই লোকগুলো কেন বলেছিল আপনি আর বেঁচে নেই? আর আমাকে যে ভিডিওগুলো দেখিয়েছিল ওগুলো সব কিসের ভিডিও ছিল? সবাই কার জন্য ওইভাবে কান্না করছিল? আর আপনি বা এতদিন কোথায় ছিলেন? তে জাঙ্কুকের দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিজের চোখটা নামিয়ে ফেললো। এবার জাঙ্কুক দ্রুত তেকে ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তে তো অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে।
যখন জানোই না যে তুমি আমার জন্য কেন কান্না করেছো, তখন তোমার এটা জানারও কোনো অধিকার নেই যে আমি এতদিন কোথায় ছিলাম। যেদিন তোমার সিক্রেট অনুভূতিগুলো আমাকে বলতে পারবে, সেদিন না হয় আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব। আপনি আপনি আমাকে ছেড়ে আবার কোথায় যাচ্ছে? যেখানেই যাই তাতে তোমার কি? ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি তোমার সিক্রেট নিয়েই বসে থাকো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আর কাছে আসবেই বা কিভাবে? আমি এক্ষুনি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, আর এত দূরে চলে যাব তুমি আমাকে কোনোদিন খুঁজেও পাবে না, কোনোদিন আমাকে খুঁজে নিজের কাছেও নিয়ে আসতে পারবে না। এবার জাংকুকের কথাগুলো শুনে তে অনেক শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরেছে। এই প্রথম হয়তো তে জাংকুককে এভাবে জড়িয়ে ধরলো। না 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 না, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আমি আপনাকে কোথাও যেতে দিব না। যেতে দিবে না মানে? যেতে দিবে না মানেটা কি? আর কে আটকাবে আমাকে? তুমি পালে আটকাও দেখি। বলে জাংকুককে দুটো হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে 2 কদম এগিয়ে গেল। জাংকুককে এভাবে চলে যেতে দেখে তে তো সোজা গিয়ে জাংকুকের পা জপকে ধরেছে আর ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করছে। হঠাৎ তের এরকম কাণ্ড দেখে জাংকুক পুরো হড়চকিয়ে উঠেছে। ও তো ভাবতেই পারেনি যে তে এমন একটা কাণ্ড করে বসবে। জাংকুকও তো সঙ্গে সঙ্গে তের সাথে ফ্লোরে বসে পড়েছে। এই তে কি করছো? পাগল হয়ে গেলে নাকি? আমার পা ছাড়ো। তে প্লিজ দয়া করে আমার পাটা ছাড়ো, আমি এসব সহ্য করতে পারছি না। না, আমি ছাড়বো না। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। এই কয়েকটা দিনে আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে আপনাকে দেখার জন্য কতটা ছটফট করেছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাকে কেউ আপনার কাছে নিয়ে যাচ্ছিল না। যখন আমি শুনেছিলাম যে আপনি আর বেঁচে নেই, আমার পুরো পৃথিবী উল্টে গিয়েছিল। তখন আমার কতটা কষ্ট হয়েছিল। এটা যদি আমি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আর যদি যান তাহলে আমাকে খুন করে তারপরে এখান থেকে চলে যান। আমার পক্ষে আপনাকে ছেড়ে থাকা 1 সেকেন্ডও সম্ভব না। এবার জাংকুক তের কথাগুলো শুনে পুরো স্ট্যাচু হয়ে গেছে। ও হতভম্ব হয়ে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ও স্বপ্নেও ভাবতে পারেনি যে ওর তে পরিটা ওকে এতটা ভালোবেসে ফেলবে। সঙ্গে সঙ্গে জাংকুক উঠে দাঁড়িয়েছে এবং তেকেও হাত ধরে দাঁড় করিয়েছে। জাংকুক ওর বাহু ধরে তেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আজকে যেন খুশিতে জাংকুকের চোখের পানি চিকচিক করছে। জাংকুক তের মাথায় আলতো করে আদর করে দিচ্ছে, আর তে জাংকুকের বুকে এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই পচা মেয়ে, এভাবে কেউ বলে? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? এগুলো তো জাস্ট আমি তোমাকে একটু ভয় দেখানোর জন্য বলেছিলাম। তুমি জানো তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি কতটা ওয়েট করেছি। আর আজকে ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটলো। এত অপেক্ষার পর আমি সেই আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি তে পাখি। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাবো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। যতদিন আমার নিঃশ্বাস চলবে আমি ততদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর তোমাকেও আমার থেকে দূরে যেতে দিব না। তুমি শুধুমাত্রই আমার হয়ে থাকবে। তোমার সবকিছুর উপর শুধুমাত্র আমার অধিকার থাকবে। অনেক জ্বালিয়েছো তে পাখি তুমি আমাকে, এবার তোমার পালা। এবার চুপচাপ ভালো মেয়ের মতো কান্না বন্ধ করো তো, না ছাড়া কিন্তু আমি জাংকুক বকা দিব। জাংকুকের কথা শুনে তের অটোমেটিকলি কান্না বন্ধ হয়ে গেছে। এবার আর কান্না না করে চুপচাপ জাংকুকের বুকে মুখ গুজে রাখলো তে। জাংকুক ওকে ছেড়ে কোথাও যাবে না এটা ভেবে তের ভীষণ ভালো লাগছে। জাংকুক তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তবে তে জাংকুকের বুকে মুখ গুজে রেখে একটা কথাই ভাবছিল। কাউকে ভালোবাসি বললে সেও উত্তরে বলে আমিও তোমাকে ভালোবাসি। তো এই ছেলে তোমাকে বললো না যে আমিও তোমাকে ভালোবাসি, উল্টো আমাকে হুমকি দিচ্ছে। এতক্ষণ তো সবকিছু ঠিকঠাকই ছিল, কি সুন্দর করে এতক্ষণ ভদ্র ছেলেদের মতো কথা বলছিল। এখন আমাকে হুমকি দিচ্ছে কেন? এবার থেকে আমাকে হুমকি দিলে আমিও ওনাকে হুমকি দেবো। আমাকে চেনে না, আমার নাম তে। জান পাখি তুমি কি বিড়বিড় করছো? কিছু না, এখন চুপ থাকুন, না ছাড়া কিন্তু আমি বকা দিব। এর কথা শুনে এবার জাংকুক মুচকি মুচকি হাসতে শুরু করলো। ওর পাখিটা এখনো অনেক বেশি অবুঝ আছে। জাংকুক ভাবলো আজকে তে ওকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ও জাংকুক থেকে ছাড়বে না, এভাবে জড়িয়ে ধরে রাখবে। আজকে এই বাড়িতে আবারও সবার মুখে হাসি ফুটে উঠেছে। সবার মেজাজ অনেক ভালো আছে। সবকিছু যেন আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। সেদিন রাতে সুগা, জিমিন, লিসা আর ইউনো মোটামুটি আহত অবস্থায় বাড়িতে ফিরে আসে। ওদের এমন অবস্থা দেখে বাড়ির লোকরা সবকিছু জানতে চাইলে ওদের উপরে কিভাবে অ্যাটাক হয়েছে সবকিছুই খুলে বলে। তার কিছুক্ষণ পরেই ওরা সবাই জানতে পারে তেকে কিডন্যাপ করা হয়েছে। সুজি আর ন্যান্সির মাথা ফেটে গিয়েছে, ওরাও হসপিটালে ভর্তি। জিহবার বোকামো অনেক খারাপ ভাবে আহত হয়েছে। এই সব কথা
কথা শুনে আরিম আর সবিনেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওনাদের যত সোর্স ছিল সব লাগিয়ে দিয়েছিল তেকে খোঁজার জন্য। সুগা আর ইউনো অনেক আহত ছিল, তবু কিছু না ভেবে তেকে খোঁজার জন্য বের হয়ে পড়লো। তেকে কিডন্যাপ করার কথা শুনে জিন আর ইউনজনের আরো শরীর যেন বেশি খারাপ হয়ে গিয়েছিল। প্রায় রাত 3টার দিকে দরজার কলিং বেল শুনতে পাওয়া যায়। শব্দ শুনতে জিমিন দৌড়ে গিয়ে দরজা খুলে ফেলে। দরজা খুলতেই একটা লম্বা হুডি পরা ছেলেকে দেখতে পায় আর তার কোলেই তেকে দেখতে পায়। জিমিন ফার্স্টে ভীষণ ভয় পেয়ে যায়, পরবর্তীতে খেয়াল করে দেখে এটা জাঙ্কুক। জাঙ্কুক হাঁটু গেড়ে সেখানেই বসে পড়লো। জিমিন সবকিছু দেখে হইচই শুরু করে দিয়েছে। ভেতর থেকে সবাই দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। সবাই জাঙ্কুককে দেখে প্রচন্ড রকমের অবাক হয়েছে। জিন তো পুরো ছেলেকে দেখে কান্না করতে করতে গিয়ে জড়িয়ে ধরলো। সবাই মিলে জিজ্ঞাসা করেছিল জাঙ্কুক এতদিন কোথায় ছিল। জাঙ্কুক কোনো রকম ওদেরকে সত্য মিথ্যা বুঝিয়ে তেকে নিয়ে উপরে চলে আসে। জাঙ্কুক যেটা বলেছে ওনারা সবাই সেটাই বিশ্বাস করে নিয়েছে, উল্টো আর কোনো একটা প্রশ্ন করেনি। কারণ জাঙ্কুক তেকে নিয়ে সেফলি ফিরে এসেছে, এটাই ওনাদের কাছে অনেক কিছু। আর বেশি কিছু ওনারা জানতেও চায় না। জাঙ্কুক ফোন করে বাসায় ডক্টর ডেকে নিয়ে আসে। ডক্টর এসে তেকে চেক আপ করে। ডক্টর থেকে টুকিটাকি মেডিসিন দিয়ে চলে যায়, সাথে একটা ঘুমের ওষুধ দিয়ে যায়। সকাল সকালে গিয়ে ন্যান্সি আর সুজিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসা হয়। ওদের মাথার ক্ষতটা গভীর ছিল, কিন্তু তেমন কিছু হয়নি। ঠিকঠাক মতো ওষুধ খেলেই সেরে যাবে। ছাদে অনেকগুলো পাতানো চেয়ারের মতো একটা চেয়ারে বসে আছে জাঙ্কুক। ওর পাশে কাচুমাচু হয়ে বসে আছে যে হোক বুকাম, সুগা আর ইউনো। এবং ওদের সাইডে বসে আছে তে, জিমিন, ন্যান্সি, লিসা, সুজি আর হানি। জাঙ্কুক তো সবার দিকে একটু বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। মাত্র কয়েকটা দিন ছিলাম না, এর মধ্যে তোদের এক একজনের একই অবস্থা। একজনও তো অক্ষত অবস্থায় নেই। আর কিছুদিন যদি দূরে থাকতাম তোদের তো খুঁজেই পাওয়া যেত না। সবার শরীরে কাটার ছেঁড়ার দাগ। ব্রো প্লিজ এবার একটু চুপ করো। যখন থেকে এসেছো আমাদের শুধু কথাই শুনিয়ে যাচ্ছ, আর আমরাও তো চুপচাপ শুনে যাচ্ছি। আমরা কিভাবে জানবো যে আমাদের বডিগার্ড গুলোই আমাদের উপর হামলা করবে? তোদের কি নতুন করে সিকিউরিটি গার্ড কে রাখতে বলেছিল? আর যখন রেখেছিস তখন ভালোভাবে ওদের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করে নিবি না? মানে আমরা রাখতে চাইনি, বুকাম ভাই এই তো রাখতে বললো। আর তখন ওদের ব্যাকগ্রাউন্ড চেক করার মতো অবস্থায় ছিলাম না আমরা। সব দিকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে গিয়েছিলাম। ওই বুকাম তুই আমাকে বললি না কেন যে তুই নতুন করে সিকিউরিটি গার্ড রেখেছিস? তুই তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতি যে সিকিউরিটি গার্ড গুলো আদৌ লাগবে কিনা। তোকে তো আমি বলেছিলাম যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোর প্রত্যেকটা আপডেট আমার চাই। তাহলে তুই সিকিউরিটি গার্ড রাখার বিষয়ে আমাকে একবারও জিজ্ঞেস করলি না কেন? মানে এত প্রবলেমে ছিলাম তোকে সবকিছু বলতেই ভুলে গেছি। জিমিন, লিসা, ন্যান্সি, সুজি, হানি সবাই চুপচাপ বসেছিল। ওরা তো সবার কথাই শুনছিল, কিন্তু এবার বোগামের কথা শুনে যেন ওদের চোখ বড় বড় হয়ে গেল। সবাই মিলে জাঙ্কুকের দিকে একবার তাকাচ্ছে আর বোগামের দিকে তাকাচ্ছে। ন্যান্সি তো একটু রেগেই বলে উঠলো, তোকে বলতেই ভুলে গিয়েছিলাম। মানে আপনি জানতেন জাঙ্কুক ভাইয়া বেঁচে আছে? ভাইয়া বেঁচে আছে জেনেও আপনি এতদিন ওনাকে খোঁজার নাটক করেছেন। এতগুলো মানুষ ভাইয়ার জন্য টেনশন করছিল, আর আপনি সেসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কাউকে কিছুই বললেন না। এত সুন্দর অভিনয়ের জন্য তো আপনার মুখে আওয়াজ ছুঁড়ে মারা উচিত। আমার কাছে এই মুহূর্তে আওয়াজ নেই, না চলা সত্যি ছুঁড়ে মারতাম। স্বার্থপর, মিথ্যেবাদী, বাটপার, মিচকে শয়তান লোক একটা। আপনাকে তো পুলিশে ধরে দেওয়া উচিত। এই মেয়ে শাট আপ। একটা থাপ্পড়ে তোমার গাল লাল করে দিব। আমারই ভুল হয়েছে, তোমাকে বাঁচানো উচিত হয়নি। মাথা ফেটে গিয়েছিল না? হসপিটালের ছাদে নিয়ে গিয়ে উপর থেকে নিচে ফেলে দেওয়া উচিত ছিল। অন্তত পৃথিবী থেকে একটা বাঁচার কমে যেত। এই তোরা চুপ করবি? এত বড় হয়ে গেছিস তাও বাচ্চাদের মতো ঝগড়া করিস। এই জাঙ্কুক তুই বলতো তুই ওই দিন কিভাবে বেঁচে গেলি? আর ওই লাশটাই বা কার ছিল? আর বেঁচে যখন গিয়েছিলি এতদিন কোথায় ছিলি? আমাদের সামনে আসিসনি কেন? আর তুই যে বেঁচে আছিস সেটা বুকাম কবে থেকে জানে? আর ও যখন সবকিছু জানতোই তাহলে আমাদের সবাইকে বললো না কেন? উফ বাবা, এতগুলো প্রশ্ন একসাথে কেউ করে? এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কোনটা? তোরা চুপচাপ সবাই বস, আর কাউকে কোনো প্রশ্নই করতে হবে না। আমি সবকিছুই বলছি। জাঙ্কুকের কথা শুনতেই সবাই সিরিয়াস মুডে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, ওই দিন যখন গাড়িটা খাদে পড়েছিল তখন গাড়িটা নিচে পড়ার আগেই আমি সেখান থেকে লাফ দিই এবং আমি গাড়িটা থেকে বের হয়ে যাই। আমার থেকে দূরে জাস্ট কয়েকটা হাত দূরে গাড়িটা ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ছিটকে পড়ি। আল্লাহ রহমতে একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। বাকিটা আমি বলছি। এবার তো সবাই জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে বুগামের দিকে চোখ দিল। সেদিন ফাংশনে তো ইউনোর সঙ্গে মারামারি করে লিসা, জিমিন চলে যায়, সঙ্গে ন্যান্সিও যায়। পরে দেখি ন্যান্সি গাড়ির জন্য রাস্তায় ওয়েট করছে। অনেক রাতও হয়ে গিয়েছিল, ভাবলাম ওকেই বাড়িতে আমি ছেড়ে দিয়ে আসি। ন্যান্সিদের বাসা থেকে আমাদের বাসা তো অনেক দূরে। ন্যান্সিকে বাসায় ছেড়ে দিয়ে এসে আমাদের বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে যেত। সেজন্য আমি আমার ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। ওইখানে গিয়ে ঘুমও আসছিল না, তাই বসে বসে মোবাইল দেখছিলাম। তখনই আমি জাঙ্কুকের ভয়েস মেসেজ পাই। আর দেরি না করে আমি সঙ্গে সঙ্গে বের হয়ে পড়ি। তারপর আমি জাঙ্কুকের লোকেশন ট্রেস করে গার্ডদের কাছে পাঠিয়ে দেই। গার্ডরা সেখানে যাওয়ার আগে আমি সেখানে পৌঁছে যাই। গিয়ে দেখি ব্ল্যাক স্নেকস এর গ্যাংয়ের লোকরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের পোশাক দেখে আমি ওদেরকে চিনে ফেলেছিলাম। যেহেতু আমি একা ছিলাম তাই আমি ওদের
সামনে যায়নি, আড়ালেই দাঁড়িয়েছিলাম। ওরা গাড়ি থেকে নেমেই দেখলো জাঙ্কুকের গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে। তখনই ওরা ভেবে নিয়েছিল জাঙ্কুক আর তে মারা গেছে, তাই ওরা ওখান থেকে গাড়ি নিয়ে রওনা দিল। তোরাও তো ওখানে পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে ওদের পিছনে। তখন আমার একটু রাগ হয়েছিল, আমরা কোথায় জাঙ্কুক আর তেকে খুঁজবো, তার আগে সুগারা মিলে চলে গেল সেই গ্যাংয়ের লোকদের ধরার জন্য। তোরা চলে যেতেই গার্ডরা এসে হাজির সেখানে। গাড়ি ব্লাস্ট হওয়া দেখে আমি নিজেও ভেবেছিলাম তে হয়তো জাঙ্কুকের সাথেই আছে। গার্ডরা আসার পরে আমরা সবাই মিলে কোমরে দড়ি বেঁধে সেই খাদে নেমে পড়ি। গাড়ি ব্লাস্ট হওয়ার কারণে চারদিকে আগুনের আলোতে একদম আলোকিত হয়েছিল, তাই আমাদের জাঙ্কুকে খুঁজে পেতে তেমন সমস্যা হয়নি। আমরা যখন জাঙ্কুকে খুঁজে পেয়েছিলাম ও খুব খারাপ অবস্থায় ছিল, শুধু বারবার তের নামই বলছিল। আমরা সবাই ভেবেছিলাম তে হয়তো এখানে আশেপাশে কোথাও আছে। আমরা তেকে ওইখান দিয়ে অনেক খুঁজি। জাঙ্কুকের এরকম বিকট অবস্থা দেখে আমার মাথা থেকে একদমই বের হয়ে গিয়েছিল যে আমার আবার লোকেশনটা চেক করা উচিত। আমরা তেকে খুঁজে না পেয়ে জাঙ্কুকে নিয়ে আমাদের ফার্ম হাউসে চলে যাই, আর সেখানেই একটা প্ল্যান হয়। আমরা মর্গে গিয়ে একটা লাশ নিয়ে আসি এবং বডিগার্ড গুলোকে দিয়ে সেই লাশটাকে পাঠিয়ে দেই খাদে গাড়ির মধ্যে ধুয়ে আসার জন্য, যেন সবাই ভাবে জাঙ্কুক মারা গেছে। ভেবেছিলাম তেকে খুঁজে পেলে তেকেও ফার্ম হাউসে নিয়ে যাবো। সেখানে পৌঁছানোর আগে তোরা সেখানে চলে যাস, আর আমি তো গিয়ে দেখি তে জেহবের গাড়িতে আছে। তোরা তিনজন সেখানে পৌঁছে সব প্ল্যানে একদম পানি ঢেলে দিয়েছিলি। বুগাম এতগুলো কথা একসাথে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সুজি বুগামের দিকে একটু ভুরু কুচকে তাকিয়েছে। বাট তোর ওই সব ফালতু ড্রামা করার কি খুব দরকার ছিল? ওদের মেরে ফেলার নাটক করে কি লাভ হলো? আর জিহব তো তোদের লাশটা রাখার আগে চলে গিয়েছিল, তাহলে লাশটা রাখলি কিভাবে? আমাদের কারোরই তো শত্রুর অভাব নেই, বিশেষ করে জাঙ্কুকের। লাইফে একটা ফ্রেন্ড বানিয়েছি নাকি আনলিমিটেড শত্রু বানিয়েছি কে জানে। কলেজ লাইফ থেকে তো আমরা সবাই মিলে ঝগড়া মারামারি করেছি, তারপরে লন্ডন ইউনিভার্সিটিতে সেখানেও মারামারি হয়েছে। আবার কত বিজনেসম্যানদের সাথে ডিল নিয়ে ঝামেলা হয়েছে, মাফিয়াদের সাথে ঝামেলা হয়ে এত শত্রু হয়েছে। আর ওরা প্রায় সব সময় জাঙ্কুকে মারতে চাইতো, যে কোনো সময় জাঙ্কুকে অ্যাটাক করতো। ওরা যদি একবার জানতে পারতো যে জাঙ্কুক বেঁচে আছে, তাহলে সবাই মিলে আবার অ্যাটাক করতো। তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি, তাই জাঙ্কুক আর তেকে সেফলি এক জায়গায় রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি জাঙ্কুককে রাখতে পারলেও তো তেকে রাখতে পারলাম না। বাকি রইলো লাশ গাড়িতে কিভাবে রাখলাম। যেহবরা সেখানে যাওয়ার আগে বডিগার্ড গুলো গিয়ে লাশ সেখানে রেখেছিল। আমি তো কিছুক্ষণ পর গিয়ে সেখানে পৌঁছেছিলাম। তারপর কি হয়েছিল? আমার হুঁশ আসতেই আমি বুগামকে সবকিছু জানাতে পারি, তবে আমার জ্ঞান ফিরলেও আমি চলার মতো অবস্থায় ছিলাম না। বেডের শুয়ে প্রত্যেকটা দিন তের পাগলামি গুলো দেখেছি। ও যে প্রত্যেকটা দিন কত যন্ত্রণা ভোগ করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি। আমি বুগামকে দিয়ে তের কেবিনে আগে ক্যামেরা লাগিয়েছিলাম, যেন ওকে আমি সবসময় দেখতে পারি। ওর এমন অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই বুগামকে দিয়ে আমার কিছু বিশ্বস্ত লোক দিয়ে ওই জানোয়ারের বাচ্চার গোডাউনে আগুন লাগিয়েছিলাম। তার কিছুদিনের মধ্যে আমি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো, কিন্তু তার আগেই বাস্টার গুলো থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। এতটুকু বলেই জাঙ্কুক থেমে গেল। ন্যান্সি তো এতক্ষণ জাঙ্কুকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎই কিছু একটা মনে পড়তে ন্যান্সি বুগামের দিকে ভুরু কুঁচকিয়ে তাকালো এবং বুগামকে বলতে লাগলো, আচ্ছা আপনি কিভাবে জানলেন ওই লোকগুলোকে টাকা দিয়ে কেনা হয়েছে? আর যখন জানতেনই তখন আগে বলেননি কেন? একদম যখন অ্যাটাক হবে তার আগের মুহূর্তে বলেছিলেন। বাই এনি চান্স আপনি আবার এই সব কিছুর মাস্টারমাইন্ড নন তো? হলেও হতে পারে যে আপনি আমাদের সবাইকে মারতে চেয়েছেন আর এই সব কিছু আপনার প্ল্যান। এই জাঙ্কুক, আমার চোখের সামনে এটাকে এক্ষুনি নিয়ে যা, না হয়তো আমি আজকে সত্যি সত্যি ওকে ছাদ থেকে ফেলে দিব। দিস ইজ ভেরি ব্যাড ন্যান্সি, তুমি এভাবে বুগামকে অপবাদ দিতে পারো না। তুমি কি জানো আমাদের বেচারা বুগাম হসপিটালে গিয়ে প্রথম কার কথা জিজ্ঞাসা করেছে ডক্টরের কাছে? কার কথা জিজ্ঞাসা করেছে ভাইয়া? ন্যান্সির কথা জিজ্ঞাসা করেছে। বলেছে কেমন আছে ন্যান্সি, একটাবারও কিন্তু সুজির কথা জিজ্ঞাসা করেনি। তাহলে ভাবো আমাদের বেচারা বুগাম তোমাকে নিয়ে কতটা ভাবে। আর শেষ পর্যন্ত তুমি কি না ওকে মিথ্যা অপবাদ দিচ্ছ? জেহবের কথা শুনে তো বুগাম মুখ গোমড়া করে বসে আছে, আর সবাই যেন বুগামকে দেখে হাসছে। আই দূর ভাইয়া, উনি ডক্টরের কাছে গিয়ে আমার কথা সর্বপ্রথম জিজ্ঞাসা করেছে এই কারণে যে আমি মারা গিয়েছি কিনা। উনি তো সেটাই কনফার্ম হতে চেয়েছিলেন। এই তোরা কথা বল, আমি যাই। বুগামকে দেখে বোঝা যাচ্ছিল বুগাম তো ন্যান্সির কথা শুনে একটু রেগে গেছে, তাই সবাই মিলে টেনে টুনে ওকে বসালো। কিন্তু এত কিছুর মধ্যেও তে যেন আজকে একটু বেশি চুপচাপ আছে। ও শুধু চুপচাপ সবার কথাগুলো শুনছে, একটা কথা বলছে না, একটা প্রশ্নও করছে না। জাঙ্কুক সবাইকে উদ্দেশ্য করে আবারও বলতে শুরু করলো, ওই সিকিউরিটি গার্ড গুলোকে যে টাকা দিয়ে কেনা হয়েছিল সেটা আমি বুগামকে বলেছিলাম। ও তো আগে থেকে কিছুই জানতো না, ইনফ্যাক্ট আমিও কিছু জানতাম না। ওই ব্ল্যাক স্নেকস এর গ্যাংয়ের যে লিডার আছে ওর অ্যাসিস্ট্যান্ট আমাকে সবকিছু জানিয়েছে। জেইং আগে থেকে নিজে কিছু জানতো না, হামলা হওয়ার কিছুক্ষণ আগে সবটা জানতে পেরেছে এবং সবটা জানার সাথে সাথে আমাকে ফোন করে বলেছে জেইং আমারই লোক। ও অনেক দিন ধরে মিস্টার
লের সাথে আছে। ওর সাথে থেকে ওর সব খবরাখবর আমাকে দেয়। তবে ওই গ্যাংয়ের সাথে থাকলেও ও ওই গ্যাংয়ের লোক না। ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আর জবের কারণেই মিস্টার লের সকল প্ল্যান সম্পর্কে জানতে দেরি হয়ে যায়। ওর গার্ডদের সম্পর্কে সবকিছু জানার পর আমি সুগা আর বুগামকে সবকিছু ফোন করে বলি। কিন্তু এদিক থেকে অলরেডি ওদের উপর অ্যাটাক হয়ে গিয়েছিল। ওদের প্ল্যান ছিল সবাইকে একসাথে অ্যাটাক করে আটকে দেবে, যেন তেকে কেউ বাঁচাতে না পারে। এবং ওরা ওদের প্ল্যানে সফল হয়েছিল। আমি বুগাম আর সুগাকে সবটা জানিয়ে ল্যাপটপটা অন করি। কিছুক্ষণের মধ্যেই আমার চোখের সামনে ওরা ন্যান্সি আর সুজিকে অ্যাটাক করে আর তেকে সেখান থেকে নিয়ে যায়। মানে আপনি জানতেন যে আমি কিডন্যাপ হয়েছি? হ্যাঁ, আমি জানতাম। কিন্তু আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে? আর কিভাবে জানলেন যে আমি ওই রোডেই আছি? আমি আর আমার বিশ্বস্ত গার্ড সহ গোডাউনে পৌঁছে গিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য। তখনই জিউং জানায় যে তুমি পালিয়েছো। তাই আমি ওখানকার সব জায়গায়, আশেপাশে রাস্তায় সব জায়গায় লোকজন দিয়ে ব্লক করে দিয়েছিলাম। তাই তুমি ওই রোড দিয়ে যেতে আমার লোকজন তোমাকে চিনে ফেলেছিল। তুমি তো আমার লোকজনদের চিনতে না পেরে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলে। পরবর্তী মুহূর্তেই আমি সেখানে গিয়ে পৌঁছাই। ও আচ্ছা, জি ম্যাম, এটাই ঘটেছে। জাঙ্কুক ভাইয়া, আমার আর একটা লাস্ট প্রশ্ন আছে, জিজ্ঞাসা করি? তোমাকে যদি বলা হয় তুমি একদম প্রশ্ন করবে না, তাহলে কি তুমি শুনবে? একদমই না, আমি আপনার মানাতে একদমই শুনবো না। জাঙ্কুক ভাইয়া যদি পারমিশন দেয় তাহলে প্রশ্নটা করব। জাঙ্কুক পারমিশন দেয়নি, এখন তুমি চুপচাপ বসে থাকো। ওর কথা বাদ দাও, বলো ন্যান্সি তুমি কি বলতে চাও? আচ্ছা, ডিএনএ রিপোর্টটা আপনার সঙ্গে কিভাবে মিলে গেল ভাইয়া? ডাক্তাররা কেন বললো যে ওটা আপনারই ডেড বডি? জাঙ্কুক কিছু বলতেই যাবে তার আগে বোগামি বলে উঠলো, এই মেয়ে তোমার কি মাথায় গোবর আছে নাকি? কমন সেন্স বলতে কোনো জিনিস নেই? আরে আমরা এত কিছু যখন করতে পেরেছি, সামান্য একটা রিপোর্ট চেঞ্জ করতে পারবো না? এটা আমাদের কাছে কোনো ব্যাপার হলো? আমি আপনাকে জিজ্ঞাসা করিনি, জাঙ্কুক ভাইয়াকে জিজ্ঞাসা করেছি। আপনাকে আনসার দিতে বলেছে কে? অন্যদের কথার মধ্যে বাম হাত না ঢুকলে পেটের ভাত হজম হয় না, তাই না? এই তোরা তোদের ক্যাচক্যাচানি বন্ধ করবি? আচ্ছা জাঙ্কুক ভাইয়া, মিস্টার লে নামের ওই লোকটা এখন কোথায় আছে? আপাতত তো জেলে আছে, কিছুদিন পরে নরকে থাকবে। মানে তোমার এত বুঝতে হবে না, চলো নিচে চলো। বলে যে হোক তো সুজির হাত টেনে ধরে ছাদ থেকে নিচে চলে গেল।